নমস্কার সকলকে, স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি যে বইটি নিয়ে কথা বলবো সেটি এই বর্ষার মরশুমের জন্য একদম একটি উপযুক্ত বই। একে বর্ষার মরশুম, তাতে আবার বর্ষার মরশুমে যে ঝিরিঝিরি বৃষ্টি, তার মধ্যে সবারই ভালো লাগে একটু প্রেমের দেশে ঘুরে আসতে, একটু ভালোবাসার পৃথিবী থেকে ঘুরে আসতে। তাই হয়তো হুমায়ুন আজাদ বলেছিলেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বা পঞ্চম বলে কোনো প্রেম হয় না। মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রতিটা প্রেমই প্রথম প্রেম। আজকে আমি সেরকমই একটি বই নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বইটি হচ্ছে লেখিকা পল্লবী সেনগুপ্তের লেখা যদি প্রেম দিলে না প্রাণে। এই যে বইটি, যদি প্রেম দিলে না প্রাণে, প্রকাশক লিপিঘর পাবলিকেশন, এবং বইটির মুদ্রিত মূল্য 170 টাকা। পাতা আছে 112টি। বইটির যে প্রচ্ছদটি, এই প্রচ্ছদটি এঁকেছেন শিল্পী কৃষ্ণেন্দু মণ্ডল। এবারে আরেকটি যেটা, এই বইটির বিষয়ে একটি নতুন চমক আছে, সেই চমকটি আমি বলবো ভিডিওর শেষে, অবশ্যই বলবো চমকটি। এবার ভিডিওর প্রাসঙ্গিকতা, মানে এই বইটি সম্বন্ধে কিছু আমি বলবো পরে। প্রথমেই আমি এই বইটি সম্বন্ধে যেটি বলবো সেটি হচ্ছে, বইটি একটি গল্প সংকলন, 10টি প্রেমের গল্প সংকলন এই বই। অর্থাৎ বলতে গেলে বলতে হয় এক বই প্রেম এটা। প্রথমেই বলবো বইটির প্রচ্ছদ শিল্পী কৃষ্ণেন্দু মণ্ডল। আমার প্রচ্ছদটি বিশেষ ভালো লাগেনি, কারণ বইটি যে অনুপাতে লেখা সেই অনুপাতে প্রচ্ছদটি অতটা আকর্ষণীয় নয়। কৃষ্ণেন্দু মণ্ডলের আমার প্রতিটি আঁকাই ভালো লাগে, তবে কেন জানি না এই প্রচ্ছদটি আমার ভালো লাগেনি। হয়তোবা হলুদ রঙের প্রতি অনীহার কারণেই আমার এই প্রচ্ছদটি ভালো লাগেনি। এরপরে আমি যেটি নিয়ে কথা বলবো, বইটির বাঁধন এবং বইটির পাতার মান নিয়ে। আমি প্রথমে হয়তো লিপিঘর প্রকাশনার যে বয়স, অর্থাৎ খুব বেশি হলে বোধহয় 1 বছর, তাও হবে না হয়তো, তাদের এটি বোধহয় দ্বিতীয় প্রকাশিত বই। আমি প্রথমে ভেবেছিলাম যে বইয়ের পাতার মান হয়তো ভালো হবে না বা বাঁধন খুব একটা ভালো হবে না, কিন্তু আমার সেই ধারণাকে ভুল প্রমাণ করে যখন বইটি আমার হাতে এলো তখন দেখলাম এদের বাঁধন অত্যন্ত সুন্দর এবং খুব সুন্দর মজবুত। আর হচ্ছে বইয়ের পাতার মানও অত্যন্ত ভালো, খুব মোটা পাতা। তাই এর জন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্তি লিপিঘর প্রকাশনের কর্ণধারদের এবং এই বইয়ের সাথে যুক্ত সকলকে। আর অবশ্যই ধন্যবাদ দেব লিপিঘর প্রকাশনীর অন্যতম সদস্য মৌমিতা ঘোষ দিদিকে। উনি একজন অত্যন্ত ভালো লেখিকা। তার সাথে এরপরে আমি বইটি নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে বইটির নামকরণ। কোনো বিষয়ের নামকরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই বইটির ক্ষেত্রে যে নামকরণটি করা হয়েছে, যদি প্রেম দিলে না প্রাণে, এই নামকরণে দিলে না কথাটি একটি রূপক মাত্র। আমার নামকরণটি খুবই ভালো লেগেছে, যদিও নামকরণটি বড়, কিন্তু তাহলেও নামকরণের মধ্যে যে অন্তর্নিহিত অর্থ, সেই অর্থটি বইটির বিষয়বস্তুকে অনেকটাই রিপ্রেজেন্ট করে। আপনারা বইটি পড়লে বুঝতে পারবেন নামকরণটি কতটা যথাযথ এবং উপযোগী। তার সাথে এই বইয়ের ওপরে যে ক্যালিওগ্রাফি করে যে নামটি লেখা হয়েছে, যদি প্রেম দিলে না প্রাণে, এটি আমার অত্যন্ত ভালো লেগেছে। এরপরে আমি আসব বইটির বিষয়বস্তু নিয়ে। প্রথমেই বলেছি বইটিতে 10টি গল্প আছে, প্রেমের গল্প। প্রথম গল্প হচ্ছে আমারও পরানো যাহা চায়, দ্বিতীয় গল্প বেরঙিন রং, তৃতীয় গল্প বৃষ্টি ভেজা, চতুর্থ গল্প এক মুঠো ভালোবাসা, পঞ্চম গল্প একটি প্রেমের গল্প, তারপরের গল্প লুকিয়ে থাকা রূপকথারা, অপ্রেমে প্রেম, স্মৃতিটুকুই থাক, 9 নম্বর গল্প সূর্যাস্তের রং, এবং শেষ গল্প ভালোবাসবো বলে।
আমি এরপরে এই এক একটি করে গল্প এর সম্বন্ধে বলব। বইয়ের প্রথম গল্পটি আমারও পরানো জাহাজায়। এটি একটি রবীন্দ্রনাথের গানের লাইন, আমারও পরানো জাহাজায়। নেপোলিয়ন বলেছিলেন, যদি প্রেমের ব্যাপারে কেউ জয়ী হতে চায় তাহলে সব থেকে সহজ উপায় হচ্ছে সেখান থেকে পলায়ন করা। আর এই গল্পেও ঠিক এই নীতিটাকেই ফলো করেছেন গল্পের নায়ক। গল্পের নায়িকা হচ্ছেন বুদ্ধিমান, প্রতিষ্ঠিতা, জীবনে প্রতিষ্ঠিত একজন মেয়ে, সুদীপা। সেই সুদীপার প্রেমে পাগল এক নায়ক, সায়ন। কিন্তু সুদীপা তাকে কোনোদিনই গুরুত্ব দেয়নি। কিন্তু কি এমন হলো যে সেই সুদীপাই আবার তার কাছে নিজের টাইটেল বসাতে চাইলো, সুদীপার নামের শেষে তার নিজের টাইটেল বসাতে চাইলো? সেটা জানতে হলে অবশ্যই পড়তে হবে লেখিকা পল্লবী সেনগুপ্তের এই বইয়ের প্রথম গল্প। এর পরবর্তী গল্প অর্থাৎ বইয়ের দ্বিতীয় গল্প বেরঙিন রং। এই গল্পটি একটি চেনা প্লটের ভালো গল্প। বায়রন বলেছিলেন, প্রেমে শান্তি পাওয়া যায় কিন্তু স্বস্তি পাওয়া যায় না। আর এই গল্পেও ঠিক তাই, শান্তি আছে কিন্তু স্বস্তি নেই। কারোর জীবনে প্রেম নিয়ে আসে রং, আবার কারোর জীবনে প্রেমই হয়ে ওঠে বেরঙিন। আর সেরকমই রং বেরঙিনের খেলা ফুটে উঠেছে এই গল্পে। পরমার জীবনের সাথে জড়িয়ে গেছে রোহিত। সেই রোহিত আর পরমার জীবনের যে রং, কি বেরং, এই নিয়েই এই গল্প বেরঙিন রং। এর পরবর্তী গল্প বৃষ্টি ভেজা। এই গল্পটা একটা প্রতারণার গল্প। না, প্রতারণার কেন হবে? এই গল্পটা একটা ভালোবাসার গল্প। একদম, এটা একটা একতরফা ভালোবাসার গল্প। ভালোবাসা কিন্তু একতরফা হয় না, ভালোবাসা হতে হয় দু তরফ থেকেই। কিন্তু একদিকে যদি ভালোবাসা আর একদিকে যদি নিতান্তই ছদ্ম ভালোবাসা থাকে, তাহলে সেটাকে কি প্রেমের গল্প বলা যায়? যায় না, অবশ্যই আমার মনে হয়। এই গল্পটিতেও ঠিক তাই। বৃষ্টি আর ধীমানের গল্প। ধীমান দরিদ্র মেধাবী ছাত্র। বৃষ্টি তাকে শুধুমাত্র নিজের স্বার্থে ব্যবহার করল। কিভাবে ব্যবহার করলো, কেনই বা ব্যবহার করলো, তাই নিয়েই গল্প এই বৃষ্টি ভেজা। এই গল্পটি পড়লে আমার একটি কথা খুব মনে পড়ে যায়। কোনো একজন দার্শনিক বলেছিলেন যে প্রেমে পড়লে বোকারা বুদ্ধিমান হয় আর বুদ্ধিমানরা বোকা হয়। একদম, গল্পটি পড়লে আপনারা বুঝতে পারবেন যে এই গল্প কেন আমি এই কথাটি বললাম। এর পরবর্তী গল্প অর্থাৎ বইয়ের চতুর্থ গল্প বোধ হয়, হ্যাঁ, বইয়ের চতুর্থ গল্প এক মুঠো ভালোবাসা। এই গল্পটি একটি অত্যন্ত মজার গল্প। এই গল্প রিয়া আর রাজেশের প্রেমের গল্প, রিয়া আর রাজেশের খুনসুটির গল্প। রাজেশ একটি অবাঙালি ছেলে। তিনি একজন বর্তমানে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার কোম্পানিতেই কাজ করে রিয়া। সেই রিয়া আর রাজেশের গল্প, রাজেশের ভাবনা চিন্তার গল্প, আবার রিয়ার ভাবনা চিন্তার গল্প। এক অসাধারণ গল্প। প্লট খুব নিতান্ত সাধারণ নয় এই গল্পে, কিন্তু এক অসাধারণ গল্প। আমার দুর্দান্ত লেগেছে গল্পটি। পরবর্তী অর্থাৎ বইয়ের পঞ্চম গল্প একটা প্রেমের গল্প। এই গল্পটিও ঠিক একটা স্বার্থপর প্রেমের গল্প। স্বার্থপর প্রেম কথাটা কেন বললাম সেটা আপনারা যদি গল্পটি পড়েন তাহলে বুঝবেন। এখানে অর্চি, কাজরি আর বিশাখার গল্প এটি। অর্চি যে কি পরিমাণ স্বার্থপরতার নিদর্শন তা গল্পটি পড়লেই আপনারা বুঝতে পারবেন। সে যখন একদিকে হলো না পরের দিকে ঝুঁকলো, কিন্তু গরিব হলেও তার আত্মসম্মান তো আছে। গরিবের আত্মসম্মানটাই সব থেকে বড় জিনিস। এই গল্পে সেটাও উঠে এসেছে। আর সেই গরিবের যে মুখ সেটা প্রদর্শন করেছে বিশাখা। সেই বিশাখার যে প্রেম, সেই প্রেমকে সে
ছাই চাপা দিয়েও রেখেছিল, কিন্তু অর্চি তাকে অসম্মান করেছে, তাই সে হয়তো আর কোনোদিন অর্চির কাছে ফিরে আসবে না। এর পরবর্তী গল্প, অর্থাৎ বইয়ের ষষ্ঠ গল্প, লুকিয়ে থাকা রূপকথারা। এই গল্পটি আমাদের সমাজ জীবনের প্রায় সকলেরই গল্প। এই গল্প আছে ঝগড়ার গল্প, যেমন সমাজ জীবনে সকলের মধ্যেই ঝগড়া হয়, কিন্তু তার মধ্যেও যেন লুকিয়ে থাকে এক রাজকন্যা রাজপুত্রের গল্প। ঠিক সেরকমই পিয়ালি আর অভির গল্প হচ্ছে এই লুকিয়ে থাকা রূপকথাটা। তাদের মধ্যে ঝগড়া হলেও তাদের মধ্যে যে আত্মার বন্ধন, সেই আত্মার বন্ধনেই ফিরে ফিরে এসেছে বারবার তারা, এবং রূপকথার সৃষ্টি করেছে বারবার। এ ওকে না দেখে থাকতে পারে না, এ ওর সাথে না কথা বলে থাকতে পারে না, আবার ঝগড়া না করেও থাকা যায় না। এর পরবর্তী গল্প, অপ্রেমে প্রেম, অর্থাৎ এই বইয়ের সপ্তম গল্প, অপ্রেমে প্রেম। এই গল্প প্রমাণ করে যাহা অতীত তাহাকে অতীতেই থাকতে দিতে হয়। অতীতকে বর্তমানে নিয়ে এলেই ঝামেলা বাড়বে, অশান্তি বাড়বে। তাই তো অশ্মির প্রীতম নয়, প্রীতম শুধুমাত্র কুহুর। অশ্মি তার প্রয়োজন বা প্রিয়জন কোনোটাই নয়। অশ্মি শুধুমাত্রই তার অতীত, আর বর্তমানে একজন শুধুমাত্র ফেসবুক ফ্রেন্ড। কিন্তু কুহু, সেই কুহু হচ্ছে তার অর্ধাঙ্গিনী, তার অর্ধেক, তার বর্তমান এবং ভবিষ্যৎ। এই গল্পও সেরকমই এক প্রীতম আর কুহুর গল্প, এক ভালোবাসার, নিখাদ ভালোবাসার গল্প। এই বইয়ে অষ্টম গল্প বা এই পরবর্তী গল্প হচ্ছে স্মৃতিটুকু থাক। এই গল্পটা অত্যন্ত চেনা প্লটের গল্প। এই গল্প এক মিলনের গল্প, এক দেখা হওয়ার গল্প। এই গল্পটি সুজয় আর রশ্মির গল্প। সমুদ্র পাড়ে সূর্যোদয় দেখতে দেখতে তাদের মিলনের গল্প, তাদের পুনরায় দেখা হওয়ার গল্প, তাদের অতীত মনে করার গল্প এই গল্প। যদি আপনারা পড়েন তাহলে দেখবেন গল্পটি এক সাধারণ প্লটে অসাধারণভাবে রচনা করেছেন লেখিকা। তাতে ওনার যে লেখার সাবলীলতা এবং লেখার যে দক্ষতা, তা কতটা ফুটে উঠেছে তা সত্যিই এই গল্পটা পড়লেই বোঝা যায়। এর পরবর্তী গল্প, অর্থাৎ বইয়ের নবম গল্প হচ্ছে সূর্যাস্তের রং। মিলন, প্রেম, বিচ্ছেদ, আবার মিলন, এই নিয়েই হয়তো জীবন। বিচ্ছেদ আর মিলনের দোলাচলে চলতে থাকে জীবন। এই গল্পটিতেও ঠিক তাই। প্রেমের থেকে বড় শক্তি হয়তো কিছু নেই, প্রেমের থেকে বড় ঔষধ হয়তো কিছু নেই। প্রেম এমন ওষুধ যে সে যেমন ক্যান্সার ভালো করে দিতে পারে, সে যেমন কিডনিকেও সচল করে দিতে পারে। আবার একজনের বয়স 60-50 থেকে নামিয়ে 15-16 নিয়ে আসতে পারে। প্রমীলা আর অরিন্দমের যে অমোঘ মিলন গাথা, তার গল্প এটি। অসাধারণ প্লটে রচিত অসাধারণ একটি গল্প, আমার দুর্দান্ত লেগেছে। আপনারাও পড়লে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এর পরবর্তী এবং সর্বশেষ গল্প, ভালোবাসবো বলে। এই গল্পটি সম্বন্ধে আর কি বলবো, মানে এই গল্পটি পড়তে পড়তে আমার শেষের দিকে চোখে জল চলে এসেছিল, এতটাই গল্পটা করুণ গল্প। এই গল্পটা হচ্ছে এক অনু আর এক তরুণের গল্প। তরুণ আর অনুরাধার মাঝে এক ঐশ্বর্য, এক দোলার গল্প। এই গল্প ফিরে পাবার গল্প, এই গল্প মিলনের গল্প। অসাধারণ গল্পের প্লট, এবং শেষের দিকটি পড়লে যে কোনো সংবেদনশীল মানুষ অবশ্যই চোখে জল আসতে বাধ্য। কারণ একজন মা হারা সন্তান তার মাকে ফিরে পায়, একজন শাশুড়ি তার বৌমাকে ফিরে পায়, একজন প্রেমিক তার প্রেমিকাকে ফিরে পায়, একজন বোন তার দিদিকে পায়। গল্প এক অসাধারণ গল্প। এরকমই একের পর এক অসাধারণ গল্পের প্লটে রচনা করা হয়েছে এই বইটি।
আমার এই বইটার সব থেকে ভালো ব্যাপার যেটা লেগেছে, যে লেখিকা যে গল্পগুলি লিখেছেন তার প্রত্যেকটি ভাষা মার্জিত এবং অত্যন্ত সাবলীল। তিনি কোনো জায়গাতেই বাড়তি কোনো কথা বলেননি। প্রথমেই বলেছি বইটির প্রচ্ছদ আমার খুব একটা ভালো লাগেনি। ওটি ছাড়া বাকি আমি বইটাতে আর কোনো খুঁত খুঁজে পাইনি। তবে আরেকটি ব্যাপার, এই বইটির পেছনের দিকে যে এইখানে যে বইটি আঁকা আছে, আপনারা যদি খুব ভালো করে দেখেন এই বইটি যে এই কোণের দিকে যে লোগোটা আঁকা আছে সেটি বোধহয় লিপিঘরের লোগো নয়। এটা যদি প্রকাশক একটু পরিবর্তন করে নেন তাহলে খুবই ভালো হয়, কারণ লিপিঘরের লোগো হচ্ছে এটা। এটা লিপিঘরের লোগো, এই নীল রঙেরটা। আর কিছু বইটির মধ্যে খারাপ খুঁজে পাওয়ার নেই এবং বইটি আমার সত্যিই অত্যন্ত ভালো লেগেছে। এরপরে আমি যেটি বলবো, আপনাদের প্রথমেই বলেছিলাম বইটি একটি চমক। চমকটা কি? এই বইটা লেখিকা পল্লবী সেনগুপ্তের জন্মদিন উপলক্ষে বইটির সাথে একটি উপহার পেয়েছিলাম। সেটি আর আছে কিনা বলতে পারছি না, কারণ সেটি হচ্ছে চকলেট আমার অত্যন্ত প্রিয়, তাই চকলেট আমি শেষ করে ফেলেছি। আরেকটি যেটি চমক, যে এই বইটিতে আমি লেখিকা পল্লবী সেনগুপ্তের একটি সই পেয়েছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আর যদি সোজা করে দেখতে হয় আমি স্ক্রিনের পাশে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এটি একটি সবথেকে বড় চমক। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ চ্যানেলে সাবস্ক্রিপশনের জন্য কোনো পয়সা লাগে না, সাবস্ক্রিপশন সম্পূর্ণ ফ্রি। আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।